হ্যালো, হ্যালো, হ্যালো। ঠিক আছে। ওকে, সবকিছু ক্লিয়ার আছে ইনশাল্লাহ। আমরা তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে হলো গতিবিদ্যার 12 নাম্বার ক্লাস। আমাদের আজকের ক্লাসের পরে আর হয়তো একটা কি দুইটা মতন ক্লাস লাগবে। তো আমরা হচ্ছে আজকে অনেকগুলা মজার মজার টপিক আমরা আজকে শেষ করব। সবাই আগে একটু জানাও তো সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আগে এটা একটু আমাকে জানাও। ঠিক আছে ভাইয়া, আর 2টা দিন বন্ধ দেওয়া যাইতো না? বন্ধ তো নিবাই। এই ফিজিক্স পড়তে কি আবার বন্ধ থাকা লাগে নাকি বলো তো? ফিজিক্স পড়া তো মজা, খালি ক্যালকুলেটর নিয়ে বসবা, খাতা কলম নিয়ে বসবা, তাইলেই তো ফিজিক্স পড়া হয়ে গেল। হ্যাঁ, যারা টিচার্স ডের শুভকামনা জানাচ্ছ তোমাদেরকেও অনেক শুভকামনা এবং দোয়া। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি। সবাই প্রথমে আশা করি আগের ক্লাসগুলো তোমরা একটু রিভাইজ করে আসছো। আমরা আজকে মূলত ম্যাথ প্রবলেমের দিকেই বেশি ফোকাস করব। তো অনেক সুন্দর সুন্দর মজার মজার কিছু ম্যাথ প্রবলেম আছে, যারা ম্যাথ করতে গেলে আটকায় যাও যে ভাই আপনারা ক্লাসে করাই দিলে পারি কিন্তু বাসায় নিজে করতে গেলে পারি না, তাদের জন্য এই ক্লাসটা করা মাস্ট। ক্লাসের মধ্যে যে প্রবলেমগুলো পাবা সেই প্রবলেমগুলো কিভাবে অ্যাপ্রোচ করছি, কিভাবে চিন্তা করছি, এই জিনিসটা তোমাদেরকে একটু জাস্ট ধরাই দিতে চাই। ঠিক আছে? আসলে মূলত তুমি তখনই ম্যাথে প্রো হবা যখন তুমি অনেক বেশি প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত কিন্তু তুমি দেখবা আস্তে আস্তে তোমার জন্য ম্যাথ সলভ করা অনেক সহজ হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে। না, ওয়েব অ্যাপে আজকে যেতে পারি নাই। আজকে ওয়েব অ্যাপে আমার এন্ড থেকে একটু প্রবলেম হচ্ছিল। সম্ভবত ম্যাকটা একটু আপডেট দিলে ঠিক হয়ে যাবে। আমি ফেসবুকে লাইভে আসতেছি, অর্থাৎ নেটের কোনো ঝামেলা নাই। ওয়েব অ্যাপে হয়তো বা আমার ডিভাইস থেকে কোনো একটা প্রবলেম হয়েছে, এই কারণে যাইতে পারলাম না। তো 26-এর ব্যাচেও একই কাজ করা লাগছে, তোমাদের ব্যাচেও সেম কাহিনী। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। যারা আজকে প্রথমবারের জন্য ক্লাসে ঢুকছো তোমাদেরকে বলে রাখি, এই ক্লাস করে কিন্তু কিছু বুঝবা না যদি তোমার আগে গতিবিদ্যা পড়া না থাকে। সো যাদের গতিবিদ্যা মানে যারা সিরিয়ালি ক্লাসগুলো করে আসতেছো তাদের জন্য ক্লাসগুলো বুঝতে সহজ হবে। আর না হলে কিন্তু সিরিয়ালি না করে এসে ধুপধাপ করে এসে যদি ক্লাসে বসে যাও তাহলে কিন্তু বুঝবা না। তো আজকে 12 নাম্বার ক্লাসের আগে 11টা ক্লাস হয়ে গেছে। অ্যাটলিস্ট প্রাসের যে টপিকগুলো শুরু হয়েছে সেখান থেকে ক্লাসগুলো কিন্তু দেখে আসতে হবে। ঠিক আছে? আমাদের আর 2টা ক্লাস হায়েস্ট লাগবে, 1টা থেকে 2টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আজকে তোমাদের অপূর্ব দাদার ক্লাস ছিল। তোমাদের অপূর্ব দাদা এখনো পূজার মোডে আছে, দাদা এখনো ফ্রি হইতে পারে নাই। তো আশা করতেছি ভাইয়া হচ্ছে হয় মঙ্গলবার অথবা বৃহস্পতিবার শুরু করে দিবে তোমাদের ক্লাস নেওয়া। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। সো একদম প্রথমে চলো, অনেক দিন আগে পড়ছিলাম তো একটু ছোট করে 5 থেকে 7 মিনিটের মধ্যে পুরা জিনিসটা আগে চলো আমরা একটু রিভাইজ করে আসি যে কি কি জিনিসপত্র ছিল। হ্যাঁ, একদম কম্প্যাক্ট একটা রিভিশন। দেখো, সো আমরা দেখেছিলাম যে মনে করো কোনো একটা বস্তুকে আমরা যখন ভি নট বেগে ভূমির সাথে আনত কোণে ছুঁড়ে মারি, মনে করো থিটা নট কোণে ছুঁড়ে মারলাম, তখন কিন্তু এক্স অক্ষ বরাবর তার বেগের যে উপাংশ সেটা হয় কত? ভি নট কস থিটা নট, এবং ওয়াই অক্ষ বরাবর বেগের যে উপাংশ সেটা কত হয়? ভি নট সাইন থিটা নট। সো আমরা দেখেছি যে এই ভি নট কস থিটা নটের জন্য কিন্তু এই বস্তুটার এক্স অক্ষ বরাবর যে কোনো মুহূর্তে যেই বেগের মান সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। এক্স অক্ষ বরাবর বেগ কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে বেগ সেটার পরিবর্তন হয়। সো আমরা যদি এক্স অক্ষ বরাবর সমীকরণ লিখি যে এক্স অক্ষ বরাবর শেষ বেগ সমান সমান এক্স অক্ষ বরাবর আদি বেগ প্লাস হচ্ছে ত্বরণ ইন্টু টি। সো এক্স অক্ষ বরাবর তো কোনো ত্বরণ নেই, তাহলে এক্স অক্ষ বরাবর যে শেষ বেগ সেটা সবসময়ের জন্যই কিন্তু ভি নট কস থিটা নট, এগুলো আমরা দেখছিলাম। এরপরে আসো ওয়াই অক্ষ বরাবর যে শেষ বেগ সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদি বেগ মাইনাস জি ইন্টু টি।
সো এখান থেকে আমরা কিন্তু এই ওয়াই অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, এটাই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর শেষ বেগটাকে নির্দেশ করছিল, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগটাকে নির্দেশ করছিল। আচ্ছা, এরপরে আমরা আরও যেগুলো দেখেছিলাম সেটা হচ্ছে সরণের সমীকরণ। সো সরণের সমীকরণ, এক্স অক্ষ বরাবর যে দূরত্ব সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ ইনটু সময়, আর ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে বেগ ইনটু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। লেখা দরকার নেই, এগুলো তোমার খাতায় অবশ্যই এগুলো লেখা আছে। যদি তুমি ক্লাস ফলো করে থাকো এই জিনিসগুলো অবশ্যই তোমার খাতায় কিন্তু লেখা আছে। তো এগুলো জাস্ট একবার ছোট্ট করে একটু রিভাইজ করছি, হ্যাঁ, এগুলো তোলার দরকারও নাই। সো আমরা এখান থেকে কি করেছিলাম, এই যে টি যেটা আছে সেই টিটাকে আমরা যদি রিপ্লেস করি, টি সমান সমান যদি এক্স বাই ভি নট কস থিটা নট বসাই, তাহলে আমরা ওয়াই এর যে ইকুয়েশনটা পাই সেটা হয় এরকম, ওয়াই সমান সমান এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। ঠিক আছে, কস স্কোয়ার থিটা নট, ওয়াই সমান সমান এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। এই ফর্মুলাটা দিয়ে আমরা কিন্তু যখন কোনো একটা এরকম প্রাসের গতিতে কোনো একটা মুহূর্তে যদি আমরা এক্স এর মান জানি তাহলে ওয়াই এর মান বের করতে পারবো, একইভাবে ওয়াই জানলে এক্স বের করতে পারবো। আচ্ছা, এছাড়াও আমরা আরও কিছু ফর্মুলা দেখেছিলাম, সেখানে আমাদের ছিল যে আনুভূমিক পাল্লা। সো আনুভূমিক পাল্লা কোনটা, যে যখন আমরা কোনো একটা বস্তুকে এরকম আনতভাবে ছুঁড়ে মারবো, এই যে ভি নট বেগে থিটা নট কোণে যখন আমরা ছুঁড়ে মারবো, তখন এটা এই যে আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে এটাকেই কিন্তু আমরা বলছিলাম আনুভূমিক পাল্লা। এই আনুভূমিক পাল্লার মান কত ছিল, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। আচ্ছা, এছাড়াও আমরা দেখেছিলাম সর্বোচ্চ উচ্চতা, এইচ সমান সমান হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর যে আদিবেগ সেটার স্কোয়ার ডিভাইডেড বাই 2g। জাস্ট আগে কি ছিল, ইউ স্কোয়ার বাই 2g ছিল, এখন ওয়াই অক্ষ বরাবর আদিবেগ তো ভি নট ওয়াই বা ভি নট সাইন থিটা নট, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, তাহলে ভি নট সাইন থিটা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2g। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতার সময় বা আমাদের পুরা যে বিচরণকাল, সেই বিচরণকাল কি ছিল, 2u বাই জি। সো ইউ মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, তাহলে এখানে আসে 2u এর জায়গায় 2v নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। আচ্ছা, এছাড়াও আমরা এই আর এবং এইচ এর সাথে একটা সম্পর্কের ফর্মুলা দেখেছিলাম, সেটা ছিল এরকম যে ট্যান থিটা নট সমান সমান 4h বাই আর, যেখানে এইচ কি, এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এবং আর কি, আর হচ্ছে আনুভূমিক পাল্লা, তাই না? এছাড়া দেখো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যদি আমরা আলফা কোণে ছুঁড়ে মারি তাহলে আমরা যেরকম আর পাই, যদি আমরা 90 মাইনাস আলফা কোণে ছুঁড়ে মারি তাহলেও আমরা কিন্তু সেই একই রকম আনুভূমিক পাল্লা পাবো, ঠিক না? এই জিনিসগুলা আমরা কিন্তু দেখেছিলাম, তাই না? ঠিক আছে, ওকে। তো চলো আমরা তাহলে এই কনসেপ্টগুলা আশা করি সবারই মাথায় আছে। সো আমরা দেখেছিলাম যে ওয়াই অক্ষ বরাবর কিন্তু শুধুমাত্র আমাদের ত্বরণটা কাজ করে, জি ত্বরণটা কাজ করে ওয়াই অক্ষ বরাবর। সো উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর বেগ কিন্তু প্রথমে কমতে থাকে, তারপর 0 হয়ে যায়, তারপরে কিন্তু এটা আস্তে আস্তে নিচের দিকে বাড়তে থাকে। ঠিক আছে, এগুলো ছিল আমাদের রিক্যাপ। এইবার আসো ভাইয়া, প্রথমে প্রশ্নটা আগে একটু তুলে ফেলো, খাতায় আগে তুলে ফেলো, খাতায় চট করে আগে প্রশ্নটা একটু তুলে ফেলো। আমি একটু সময় দিচ্ছি, 30 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা একটু চট করে খাতায় তুলে ফেলো, চট করে খাতায় তুলে ফেলো। খুবই সুন্দর একটা প্রশ্ন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সাকিব, ওইটা দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তোমাদের ওই সূত্রটাও আমি দেখাইছিলাম না, তোমাদেরকে ওই সূত্রটাও তো মনে হয় দেখাইছিলাম, কি জানি পূজার আগে অনেক কিছু পড়াইছিলাম, কি কি পড়াইছিলাম আমার নিজেরই দেখতে হবে আরেকবার। সো এখানে দেখো, একটা বিল্ডিং এর ছাদ থেকে একই সাথে দুইটা বস্তুকে একই দিকে ছুঁড়ে দেওয়া হলো। কি বলছে দেখো, যে এই বিল্ডিং এর ছাদ থেকে একই সাথে দুইটা বস্তুকে কিভাবে ছুঁড়ে মারা হয়েছে দেখো, একটাকে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে আর
একটাকে ছেড়ে দেওয়া হলে এটা তো আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকবে। আর আরেকটা বস্তুকে কি করছে জানো? আরেকটা বস্তুকে আনুভূমিক দিক বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মেরেছে। একটাকে জাস্ট ছেড়ে দিছে, আর একটাকে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারা হয়েছে। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে কি জানো? আমাদেরকে জিজ্ঞেস করছে যে কোন বস্তুটা আগে মাটিতে পড়বে, প্রথম বস্তুটা নাকি দ্বিতীয় বস্তুটা? কোন বস্তুটা আগে মাটিতে পড়বে, প্রথম বস্তুটা আগে মাটিতে পড়বে নাকি দ্বিতীয় বস্তুটা আগে মাটিতে পড়বে? বলো তো। আমাদের দুইটা বস্তু, একটা হলো সবুজটা, এটা মনে করো প্রথম বস্তুটা, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুটা। সো এই দুইটা বস্তুর মধ্যে কোন বস্তুটা আগে মাটিতে পড়বে, এইটা আগে একটু আমারে বলো তো দেখি, এইটা আগে আমার একটু বলো তো। ভেরি গুড, ভেরি গুড। সো এইখানে কিন্তু দেখো, আমরা চলো আলাদা আলাদা করে হিসাব করে দেখি। তো আমরা মনে করলাম আমাদের এই যে বিল্ডিংয়ের যে হাইট, সে হাইট হচ্ছে h। তাহলে এই সবুজ বস্তুটার জন্য আমরা যদি হাইট বের করি, সবুজ বস্তুটার জন্য আমরা যদি সময় বের করতে চাই, সবুজ বস্তুটার জন্য যদি সময় বের করতে চাই, তাহলে সবুজ বস্তুটা h দূরত্ব অতিক্রম করার সময় ut প্লাস হাফ জিটি স্কোয়ার লিখবো আমরা। তো এটা তো একদম সরাসরি নিচের দিকে পড়ছে, সো পরন্ত বস্তুর যে সূত্র, সেই সূত্র এখানে খাটবে। তো আমাদের আদিবেগ তো ভাই 0 ছিল, তাহলে এটা 0 হয়ে গেলে আমাদের থাকে t সমান সমান √2h ডিভাইডেড বাই g। অর্থাৎ আমাদের সবুজ বস্তুটার পড়তে এই পরিমাণ সময় লাগবে। আচ্ছা, এবার আসো আমাদের যে 2 নাম্বার বস্তুটা আছে, সেই বস্তুটা পড়তে কেমন সময় লাগবে সেটা আমরা দেখি। দেখো ভাইয়া, এই বস্তুটাকে যখন 10 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া হয়েছে, তখনও কিন্তু তার y অক্ষ বরাবর কোনো বেগ নাই, তার y অক্ষ বরাবর আদিবেগ কিন্তু 0। যখন বস্তুটাকে x অক্ষ বরাবর জাস্ট বেগ দেওয়া হয়েছে, তার কিন্তু y অক্ষ বরাবর কোনো আদিবেগ নাই। তাইলে নিচে পড়া বলতে তো আমরা y অক্ষ বরাবর পড়াটাকে বোঝাচ্ছি। সো যেহেতু y অক্ষ বরাবর আদি কোনো বেগ নাই, চলো আমরা আগে y অক্ষ বরাবর অ্যানালাইসিস করি। y অক্ষ বরাবর তার গতিগুলো অ্যানালাইসিস করি। y অক্ষ বরাবর বলতো, যখন বস্তুটা ভূমিতে এসে পড়বে, বস্তুটা যখন ভূমিতে এসে পড়বে, বস্তুটা যখন ভূমিতে এসে পড়বে, তখন সে y অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করবে? y অক্ষ বরাবর h দূরত্ব অতিক্রম করবে। তাহলে y অক্ষ বরাবর তার যে সরণ, সেটা হচ্ছে h। আচ্ছা, এবং খেয়াল করো, আমরা y সমান সমান লিখতে পারি ut প্লাস হাফ জিটি স্কোয়ার। এ দেখো, h সমান সমান কি লেখা যায়? ut প্লাস হাফ জিটি স্কোয়ার লেখা যায়। তো আমরা y অক্ষ বরাবর যে তার সরণটা, সেটা সমান লিখতে পারি y অক্ষ বরাবর আদিবেগ ইন্টু t প্লাস হাফ জি টি স্কোয়ার। সো এই গতির সমীকরণগুলোর সবগুলা ভেক্টর রাশি কিন্তু একই দিক বরাবর হতে হয়, একই দিক বরাবর হতে হয়। তাহলে দেখো, আমাদের এই যে y অক্ষ বরাবর যে আদিবেগ, এইটা কিন্তু ভাইয়া 0। কারণ কি, বস্তুটাকে আমরা শুধুমাত্র বেগ দিয়েছিলাম x অক্ষ বরাবর, তার y অক্ষ বরাবর কিন্তু কোনো বেগ ছিল না। তাহলে y অক্ষ বরাবর বেগ যেহেতু 0, তাহলে তার এই y দূরত্ব নিচে পড়তে, y মানে হচ্ছে h দূরত্ব নিচে পড়তে আমাদের যে সময়টা লাগবে, সেই সময়টাও দেখো সমান সমান আসছে √2h ডিভাইডেড বাই g। অর্থাৎ আমাদের প্রথম বস্তুর নিচে পড়তে যে সময় লাগবে, দ্বিতীয় বস্তুটারও কিন্তু মাটিতে পড়তে একই পরিমাণ সময় লাগবে। পার্থক্যটা কি? পার্থক্যটা হবে শুধুমাত্র দ্বিতীয় যেই বস্তুটা আছে, এই বস্তুটাকে আমরা যেহেতু আনুভূমিক একটা বেগ দিছি, আনুভূমিক একটা বেগ দিছি, তাই এই বস্তুটা আনুভূমিক বরাবর একটা সরণ অতিক্রম করবে, আনুভূমিক বরাবর এই বস্তুটা একটা দূরত্ব অতিক্রম করবে। বুঝতে পেরেছো? কিন্তু তার নিচে পড়ার যে সময়টা, সেই সময়টা প্রথম বস্তুর নিচে পড়তে যে সময় লাগছে, দ্বিতীয় বস্তুর নিচে পড়তে কিন্তু একই সময় লাগবে। বুঝতে পেরেছো?
ঠিক আছে, সবাই একটু জানায় দাও ক্লিয়ার কিনা। সো আমাদের প্রথম যে বস্তুটা আছে সেই বস্তুটার মাটিতে আমি যখন উপর থেকে ছেড়ে দিছি, প্রথম বস্তুটার মাটিতে পড়তে যতক্ষণ সময় লাগছে, দ্বিতীয় বস্তুটাকে আমি তো নিচের দিকে কোনো বেগ দেই নাই, দ্বিতীয় বস্তুটাকে আমি এক্স অক্ষ বরাবর বেগ দিছি, তাই ওয়াই অক্ষ বরাবর কিন্তু শুরুতে তার কোনো বেগ থাকবে না। যেহেতু নিচে জি কাজ করছে তাই আস্তে আস্তে নিচের দিকে বেগটা ডেভেলপ করবে, ঠিক যেমনটা উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে আস্তে আস্তে নিচের দিকে বেগ বাড়তে থাকে। সো এইখানেও এক্স্যাক্টলি তাই হবে। সো এরও নিচে পড়তে যে সময় লাগবে, এরও কিন্তু এখানে যখন আঘাত করবে তারও নিচে পড়তে একই সময় লাগবে। দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এটাকে ছেড়ে দেওয়ার ফলে এটা জাস্ট নিচে গিয়ে ড্রপ খাবে, আর এইটার যেহেতু এক্স অক্ষ বরাবর বেগ ছিল তাই এটা কিন্তু এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করবে। তো ভাইয়া এই এক্স অক্ষ বরাবর দূরত্বটা কত হবে সেটাকে আমরা বের করতে পারবো? এক্স অক্ষ বরাবর দূরত্বটা কত হবে এটা কি আমরা বের করতে পারবো? অবশ্যই পারবো। দেখেন ভাই, এক্স অক্ষ বরাবর দূরত্ব সমান সমান এক্স অক্ষ বরাবর বেগ ইনটু সময়। তো বলো তো আমাদের এক্স অক্ষ বরাবর দূরত্ব সমান সমান কি হবে? এক্স অক্ষ বরাবর বেগ কত ছিল? 10 ছিল, এবং আমাদের এটা কতক্ষণ সময় ধরে এক্স অক্ষ বরাবর গেছে? যতক্ষণ পর্যন্ত এটা নিচে পড়ছে ততক্ষণ পর্যন্তই তো এটা এক্স অক্ষ বরাবর গেছে। কথা বুঝছো? এটার যদি পড়তে 10 সেকেন্ড সময় লাগে তাহলে কিন্তু 10 সেকেন্ড ধরেই এটা এক্স অক্ষ বরাবর দূরত্ব গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের টি এর মানটা হবে তখন, দেখো টি এর মানটা এই যে এখান থেকে আমরা যেটা √2h/g পেয়েছিলাম সেইটাই কিন্তু আমরা এখানে বসাই, সে এক্স অক্ষ বরাবর কত দূরত্ব ট্রাভেল করলো এইটা আমরা বের করে ফেলতে পারবো। বুঝছো সবাই? ক্লিয়ার? ঠিক আছে, ডান ডান আর ডান ডান। ঠিক আছে, তাহলে এটা খেয়াল রেখো, কিন্তু এগুলা ছোট ছোট অ্যাডমিশনের অবজেক্টিভে কিন্তু এই টাইপের প্রবলেমগুলো দিয়ে দেয়। ঠিক আছে, ওকে গুড। সো এখানে আমাদের মেইন জিনিসটা কি, যে যখন আমরা এই বস্তুটাকে ছেড়ে দিছি ওইটারও ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ ছিল না, এটা ওয়াই অক্ষ বরাবর আদিবেগ 0 নিয়ে পড়ছে। যখন আমি এক্স অক্ষ বরাবর বেগ দিছি তখন তো ওয়াই অক্ষ বরাবর বেগ 0। সো একদম এইটার মতনই কিন্তু সেটা নিচের দিকে পড়তে থাকবে। জাস্ট পার্থক্যটা হবে কি, এক্স অক্ষ বরাবর যেহেতু বেগ দিছি তাই এখন সে সোজা পড়বে না, একটু এরকম হেলে পড়বে। ঠিক আছে, ডান। সো দুইটা ক্ষেত্রেই দেখলাম আমাদের সময়ের মানটা কিন্তু একই রকম আসতেছে, অর্থাৎ একই সাথে তারা নিচে পড়বে। পারফেক্ট। চলো 2 নাম্বার প্রবলেমটা করে ফেলি। লিখে ফেলো 2 নাম্বার প্রবলেমটা, একটু লিখে ফেলো। দেখো তো এটা চট করে করতে হবে 2 নাম্বার প্রবলেমটা, সময় নেওয়া যাবে না বেশি। তোমাদেরকে আমি এটার কিন্তু একটা ছোট্ট শর্টকাটও শিখাইছিলাম। ঠিক আছে, ছোট্ট একটা শর্টকাটও কিন্তু এইটার শিখাইছিলাম। ঠিক আছে, দেখো তো লেখা হয়েছে কিনা দেখো, লিখে ফেলো, চট করে লিখে ফেলো। ভূমির সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করায় কোনো বস্তুর আনুভূমিক পাল্লা হলো 4√3 মিটার। প্রাসটার সর্বোচ্চ উচ্চতা কত হবে বের করতে বলছে। ঠিক আছে, ঠিক আছে। সো বলো তো আমরা একটা সুন্দর শর্টকাট কিন্তু শিখছিলাম এখানে, তোমাদের যদি মনে থাকে, এটা বড় নিয়মে তো করতেই পারবা। সো আমাদের কি বলছে দেখো, ভূমির সাথে 60 ডিগ্রি কোণে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ, এই যে দেখো 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করায় কোনো বস্তুর আনুভূমিক পাল্লা, কোনো বস্তুর আনুভূমিক পাল্লা হচ্ছে 4√3 মিটার। আনুভূমিক পাল্লা হচ্ছে r সমান সমান 4√3 মিটার। হ্যাঁ, প্রাসের সর্বোচ্চ উচ্চতা কত বের করতে বলেছে। এই যে দেখো এইটা হলো আমাদের সর্বোচ্চ উচ্চতা। বলো তো এইরকম একটা ছোট্ট ফর্মুলা তোমাদেরকে দেখাইছিলাম না, যে আদি কোণ যেটা tan θ নট, এটা সমান সমান 4h/r।
সো এরকম টাইপের প্রবলেম যদি এমসিকিউতে দেয় তখন কিন্তু বেশিরভাগই দেখা যাবে এই যে কোণ যেহেতু দেওয়া আছে আর যেহেতু দেওয়া আছে এখান থেকে তারা ডিটেইলসে ম্যাথ করা শুরু করবে, বড় করে ম্যাথ করা শুরু করবে। কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি জানো এমসিকিউ কিন্তু তোমার 2 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। তাহলে খেয়াল করো এইখানে আমাদের যে ডেটা দেওয়া আছে tan থিটা নট, থিটা নটের মান বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখলাম tan 60 ডিগ্রি সমান সমান 4h/r। সো আমাদের সর্বোচ্চ উচ্চতা কত এইটাই বের করতে বলছে, h এর মানটাই আমাদের বের করতে বলছে, এবং r এর মানটা কত দেওয়া আছে 4√3। 4√3 বলো তো ভাইয়া tan 60 এর মান কত? শুধু √3 না, তাহলে 4 4 কাটাকাটি করলে h/√3 এখান থেকে আসে h সমান সমান 3 মিটার। h সমান সমান আসে 3 মিটার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, গুড। ঠিক আছে, চলো পরের প্রবলেমটা দেখে ফেলি। আচ্ছা ভালো কথা, এটা তো শর্টকাট নিয়মে করলাম, কিন্তু বড় নিয়মে করতে গেলে কিন্তু আসলে একটু ভালোই বড় হয়ে যাবে। কারণ দেখো আর এর মান যেহেতু দেওয়া আছে, আর এর সূত্রটা আগে লিখবা, আর সমান সমান ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। আর বের করতে বলছে এইচ এর মান, এইচ এর মান হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। সো এইচ সমান সমান কি ছিল? ইউ স্কোয়ার বাই 2g ছিল। ইউ মানে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। তাহলে এই আদিবেগ হচ্ছে দেখো ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। সো আমাদের এখান থেকে মূলত এই যে সাইন 2 থিটা নটের মান দেওয়া আছে, জি এর মান তুমি 9.8 বসাবা, আর এর মান প্রশ্নে দেওয়া আছে, এখান থেকে তুমি ভি নট স্কোয়ারের মান কত বের করে ফেলতে পারবা। তোমাকে এইচ জানতে চাইছে, ভি নট স্কোয়ারের মানটা টাস করে এখানে বসায় দিবা, তারপর সাইন থিটার মান দেওয়াই আছে 60 ডিগ্রি, এখান থেকে এইচ এর মান বের করে ফেলবা। দেখছো কতগুলা স্টেপ, কিন্তু এই নিয়মে করলে একদম পিচ্ছি হয়ে যায়। সো এই নিয়মগুলো দেখবা এমসিকিউতে কিন্তু তোমাকে অনেক টাইম সেভ করতে হেল্প করবে। ঠিক আছে ভাইয়া, গ ঘতে এটা না করাটা উত্তম, বুঝছো? এটা অ্যাডমিশনে সরাসরি অ্যাপ্লাই করতে পারবা, কোনো অসুবিধা নাই, কিন্তু গ ঘতে করতে গেলে একটু ঝামেলা। 3 মার্ক নিয়ে আসবা, 3টা মার্ক নিয়ে আসবা, তো সেইখানে তো আসলে এত শর্টকাটে করতে গেলে স্যাররা কেটে দিতে পারে। মনে রাখবে একটা জিনিস, যেই সূত্র সরাসরি বইতে আছে সেগুলা সরাসরি অ্যাপ্লাই করতে পারবা, কোনো অসুবিধা নাই, কিন্তু যেগুলো একটু ডিরাইভড ফর্মুলা সেগুলা সিকিউতে অ্যান্সার করার সময় ডিরাইভ করে তারপরে তোমাকে নিয়ে আসতে হবে। ডান 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 ডান। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। 3 নাম্বার প্রশ্ন লিখে ফেলো তো, চট করে ঝটপট করে ফেলো। 3 নাম্বার প্রশ্ন লিখে ফেলো। 3 নাম্বার প্রশ্ন লিখে ফেলো। তোমাদের কলেজ কবে শুরু হচ্ছে? আমি তো দেখলাম মোহাম্মদপুরের এখানে বেশিরভাগ কলেজই শুরু হচ্ছে 9 তারিখ তো না, 12 তারিখ থেকে দেখলাম, 12 তারিখ রোববার থেকে শুরু হচ্ছে। কোন একটা কলেজ আজকে শুনলাম আবার 7 তারিখ থেকে শুরু হচ্ছে। প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্নটা তুলে ফেলো। ঠিক আছে, 12 তারিখ, ওকে ঠিক আছে। আচ্ছা চলো দেখি এই প্রশ্নটা কি বলছে। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বন্দুক দিয়ে গুলি করে 3 কিলোমিটার দূরের একটা বস্তুকে আঘাত করা হলো। অর্থাৎ খেয়াল করো, এইটা হচ্ছে মনে করো আমাদের একটা ভূমি। এখানে কি করা হয়েছে, এখানে একটা বন্দুকের সাহায্যে আমরা কি করছি, আমরা গুলি করছি, আমরা বন্দুকের সাহায্যে মনে করো গুলি করছি, এই যে। সো এইখানে যখন বন্দুক দিয়ে গুলি করছি, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে যখন গুলি করা হয়েছে, সো মনে করো এইটা হচ্ছে আমাদের এই যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে যখন আমরা গুলি করছি,
তখন বলছে যে এটা 3 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যায়। তার মানে আমাদের আনুভূমিক পাল্লাটা হচ্ছে 3 কিলোমিটার। আনুভূমিক পাল্লাটা হচ্ছে 3 কিলোমিটার। আচ্ছা, এখন বলল গুলির বেগের মান স্থির রাখবো। গুলির বেগের মান স্থির রাখবো। স্থির রেখে কোণের কেমন পরিবর্তন করে 5 কিলোমিটার দূরের বস্তুকে আঘাত করা যাবে। অর্থাৎ আমরা এখন এমন একটা কোণে নিক্ষেপ করছি, মনে করো v0 বেগে আমরা 30 ডিগ্রি কোণে যখন নিক্ষেপ করছি তখন আমরা 3 কিলোমিটার দূরে গুলিটাকে ফেলতে পারছি। এখন আমাদেরকে বলছে যে এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে কি 5 কিলোমিটার দূরে পাঠানো সম্ভব, এইটা আমাদেরকে বের করতে বলছে। বলতো আমাদের আনুভূমিক পাল্লার সর্বোচ্চ মান কত হতে পারে? আমাদের আনুভূমিক পাল্লার সর্বোচ্চ মান কত হতে পারে? আনুভূমিক পাল্লার সর্বোচ্চ মান ভাইয়া কত হতে পারে? আর সমান সমান v0 স্কয়ার sin 2 থিটা নট ডিভাইডেড বাই জি। মনে আছে আমরা যখন sin 2 থিটার মান ম্যাক্সিমাম 1 হবে তখনই কিন্তু আমরা আরটা ম্যাক্সিমাম পাবো, তাই না? তাহলে sin 2 থিটার মান 1 মানে কত? থিটার মান কত হবে তখন বলো তো? sin 2 থিটার মান 1 মানে হচ্ছে sin 90 ডিগ্রির মান 1, তাহলে 2 থিটার মান 90 ডিগ্রি মানে থিটার মান কত হবে? 45 ডিগ্রি। তাহলে কোনো একটা বস্তুকে যখন আমরা আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারব তখন কিন্তু ওই নির্দিষ্ট বেগের জন্য বস্তুটা সবচেয়ে দূরে যাবে, বুঝছো? যখন আমরা বস্তুটাকে 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারব তখন এটা সব থেকে দূরে যাবে। তাহলে আসো আমরা একটু ক্যালকুলেট করে দেখি, যখন 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারা হবে তখন আসলে কাহিনী কি দাঁড়ায়। যখন আমরা কোনো বস্তুকে 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারব, 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে কোণে নিক্ষেপ করলে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা কত হবে? সর্বোচ্চ আর কত হবে? v0 স্কয়ার ডিভাইডেড বাই জি না? কারণ যদি sin 2 থিটার মান 1 হয়ে যায় তাহলে আর ম্যাক্সের মান কত হবে? আর ম্যাক্সের মান কত হবে? v0 স্কয়ার ডিভাইডেড বাই জি। আচ্ছা, তাহলে দেখো তো আমাদের প্রশ্নের মধ্যে অলরেডি যেটা দেওয়া আছে যে v0 স্কয়ার sin 2 থিটা, 2 থিটা মানে 2 × 30 ডিভাইডেড বাই জি সমান সমান হচ্ছে 3 কিলোমিটার। আমাদের ওখানে প্রয়োজন হলো v0 বাই জি এর মানটা বের করা। তো বলো তো v0 স্কয়ার বাই জি এর মানটা আসলে কত হবে? তাহলে v0 স্কয়ার বাই জি এর মানটা কত হবে? তাহলে 3 ডিভাইডেড বাই sin 60 ডিগ্রি। sin 60 এর মান √3/2, তাহলে এখান থেকে আসে 6 ডিভাইডেড বাই √3। তাহলে v0 স্কয়ার বাই জি এর মান আসছে আমাদের এখানে কত? v0 স্কয়ার বাই জি এর মান আসছে 6 ডিভাইডেড বাই √3। এটার মান কি 5 কিলোমিটার হয়? 6 ডিভাইডেড বাই √3 এটার মান আসছে 3.46 সামথিং। সো আর ম্যাক্সিমাম পাঠানো সম্ভব 3.46 কিলোমিটারে। বুঝেছো? আমরা সর্বোচ্চ যতটুকু দূরে পাঠাতে পারবো সেইটার মান হচ্ছে 3.46 কিলোমিটার। এর থেকে বেশি চাইলেও আমরা ছুঁড়ে মারতে পারবো না। বলতো যদি আসলে 5 কিলোমিটারে পাঠাতে চাই তাহলে কিসের চেঞ্জ করতে হবে? যদি আমরা 5 কিলোমিটার দূরত্বে পাঠাতে চাই তাহলে কিসের চেঞ্জ করতে হবে? কিসের চেঞ্জ করতে হবে? সো বুঝতেই পারছো
যদি আমরা আর ম্যাক্সের মান 5 কিলোমিটার বানাতে চাই তাহলে জি তো চেঞ্জ করা সম্ভব না, তাহলে কি চেঞ্জ করতে হবে? এই ভি নট এর মানটা চেঞ্জ করতে হবে তখন। বুঝতে পেরেছো? তাহলে একই বেগ রেখে 5 কিলোমিটারে পাঠাতে পারবো না, কিন্তু যদি আমরা বেগটাকে পরিবর্তন করি তখন 5 কিলোমিটারে পাঠানো সম্ভব। বুঝতে পেরেছো? সহজ না? অঙ্ক কিন্তু সহজ। ঠিক আছে ভাইয়া, সহজ অঙ্ক, বুঝলাম, ভেরি গুড। চলো পরের প্রবলেমে যাই। আশা করি এটা বুঝছো যে 30 ডিগ্রি কোণে যখন ছুঁড়ে মারছি তখন 3 কিলোমিটার দূরত্বে গেল। যখন আমরা সর্বোচ্চ কত দূরে পাঠানো সম্ভব এটা চিন্তা করব, সর্বোচ্চ কত দূরে পাঠানো সম্ভব? সর্বোচ্চ পাঠানো তখনই সম্ভব যখন আমরা 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারি। সো দেখলাম 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে আর ম্যাক্সের মান আসছে 6/√3। তাহলে এটার মান আসে 3.46। তার মানে সর্বোচ্চ এই বেগে 3.46 কিলোমিটার দূরে পাঠানো যাবে। ঠিক আছে, 5 কিলোমিটারে পাঠানো যাবে না। ঠিক আছে, এই বুঝছো সবাই? এই ফেসবুকে সব আজে বাজে কমেন্ট করতেছো, তোমরা ক্লাসে মনোযোগ দাও, ব্যান করে দিব কিন্তু। আমার কিন্তু ব্যান করতে খুব ভালো লাগে। ক্লাস রিলেটেড কমেন্ট করো। এই ফেসবুক কমেন্টের মধ্যে সব সংসার পাইতে বসে রাখছো। ঠিক আছে, মাসুম ভাই কেডা আবার? ঠিক আছে, গেল। আসো পরের প্রশ্নে যাই। 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন তুলে ফেলো আগে প্রশ্নটা, খাতায় তোলো, স্ক্রিনশট নিও না, খাতায় তুলে ফেলো। ওমা, কি হলো? খাতায় তুলে ফেলো। না, ক্লাসের স্লাইড দিলেও ক্লাসেরটা ক্লাসেই তুলে ফেলো। আর ক্লাস কিন্তু সিরিয়ালি করো, ক্লাস কিন্তু সিরিয়ালি করো। ঠিক আছে, হঠাৎ করে আইসে নিয়ে ক্লাস করো না। দেখো কি বলছে, খেয়াল করো। ভূমিতে দাঁড়ানো একজন ক্রিকেটার তার সর্বাধিক ক্ষমতা প্রয়োগ করে একটা ক্রিকেট বলকে প্রাসের গতিপথে 100 মিটার আনুভূমিক দূরত্বে পাঠাতে পারেন। সো কি বলে দিছে যে একজন ক্রিকেটার সে তার সর্বাধিক ক্ষমতা প্রয়োগ করে একটা ক্রিকেট বলকে প্রাসের গতিপথে 100 মিটার আনুভূমিক দূরত্বে পাঠাতে পারে। সো ওর পক্ষে ম্যাক্সিমাম যে আনুভূমিক পাল্লাতে পাঠানো সম্ভব সেইটার মান বলে দিছে 100 মিটার। এটা যেন তেন আর না, এটা কোনো যেন তেন আর না, এটা হচ্ছে আর ম্যাক্স। তার পক্ষে সবচেয়ে সে যত দূরে পাঠাতে পারে সেইটার মান হচ্ছে 100 মিটার। এখন বলো তো আমাদেরকে কি জিজ্ঞেস করছে? প্রক্ষেপ বেগের মান অপরিবর্তিত রেখে, অর্থাৎ আমরা এখানে ওই লোকটা যে বেগে এটাকে নিক্ষেপ করছে, যে বেগে নিক্ষেপ করছে সেই বেগের মানটা অপরিবর্তিত রেখে বলছে যে ক্রিকেটারটা সর্বাধিক কত উঁচুতে বলটা ছুটতে পারবে। মনে করো আমি কি করলাম, একটা বল নিলাম হাতে। সো একটা টেনিস বল নিয়ে আমি ধরো সবচেয়ে দূরে পাঠাতে চাই, সবচেয়ে দূরে পাঠাতে চাই, তাহলে বলো তো আমার কোণের মানটা কত হওয়া লাগবে? যদি আমি সবচেয়ে দূরে পাঠাতে চাই তাহলে অ্যাঙ্গেলের মানটা কত হতে হবে? সবচেয়ে দূরে যদি পাঠাতে চাই তাহলে 45 ডিগ্রি করে ছুঁড়ে মারতে হবে না? সো আমাদেরকে এটাই বলছে যে একজন ক্রিকেটার সে সর্বাধিক যত দূরে পাঠাতে পারে সেটার মান হলো 100। সো সর্বাধিক দূরে পাঠানো মানে হচ্ছে সে 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারছে। কথা বুঝছো? কারণ 45 ডিগ্রি কোণে আমরা দেখছি ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লা অর্জন করা যায়। তাহলে সে 100 মিটার দূরত্বে ছুঁড়ে মারছে
এবং এটা ছুঁড়ে মারার জন্য সে তার মানে অবশ্যই 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারছে। আচ্ছা, তাহলে আর ম্যাক্সের যে মান সেটা আমরা জানি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট, যেটার মান 1 হয়ে যায়, ডিভাইডেড বাই হচ্ছে জি, এটার মান হলো 100। তাহলে ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি, এটার মান আসে কত? 100 আসে। আচ্ছা, 100 আসে, ঠিক আছে। এবার দেখো কি বলছে। এবার বলছে যে এই ক্রিকেটারটা এবার কি করবে, সে আর প্রাসের বেগে ছুঁড়ে মারবে না, এবার ওই ক্রিকেটারটা ধরে বলটাকে উপরে পাঠাবে, একই বেগে উপরে পাঠাবে। যেই বেগটা দেওয়ার কারণে সে 100 মিটার দূরে পাঠাতে পারছিল, সেই বেগে সে বস্তুটাকে এবার শুধু উপরে তুলবে। তাহলে সর্বোচ্চ কত উচ্চতায় পাঠাতে পারবে, এটাই আমাদেরকে জিজ্ঞেস করছে। বুঝছো? আমরা জানি যখন তুমি কোনো একটা বস্তুকে উপরের দিকে ধরো ভি নট বেগে ছুঁড়ে মারবা, তখন এর সর্বোচ্চ যেই উচ্চতা অর্জন করবে সেটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। আমরা অলরেডি দেখো ভি নট স্কোয়ার বাই জি এর মান জানি, তাহলে ভি নট স্কোয়ার বাই জি এর মান যেহেতু অলরেডি জানি, এর সাথে জাস্ট হাফ গুণ হচ্ছে। এই যে দুইটাকে একটু আলগা করে লিখলাম, হাফ করে লিখলাম, বুঝছো এটা? তাহলে ভি নট স্কোয়ার বাই জি এটার মান হলো 100 ইন্টু হাফ সমান সমান হচ্ছে 50 মিটার। তাহলে ভাইয়া আমাদের এই কণাটা সর্বোচ্চ 50 মিটার, মানে এই লোকটা সর্বোচ্চ 50 মিটার উচ্চতায় বস্তুটাকে পাঠাতে পারবে। যেই শক্তি খরচ করে সে 100 মিটার দূরে পাঠাইতে পারছে, সেই শক্তি খরচ করে সে কিন্তু 50 মিটার দূরে পাঠাতে পারবে বস্তুটাকে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ডান, ঠিক আছে। চলো পরের প্রবলেমটা দেখে ফেলি। 5 নাম্বার প্রবলেম, এটা নিয়ে সিকিউ আসে। তুলে ফেলো, ঝটপট তুলে ফেলো তো, দ্রুত তুলবা, দ্রুত দ্রুত তোলো, ফাস্ট। এটা খুব সুন্দর একটা প্রবলেম, খুবই সুন্দর একটা প্রবলেম। বুঝছো? ডান, ডানা ডান, ডান। দ্রুত তোলো, দ্রুত। না না সাকিব হাসান, গুলায়ও না। বলতেছে যে ভাই আনুভূমিক পাল্লার সাথে এই যে সূত্র দিয়ে করলে হচ্ছে না, কেন হবে? ওইটার কোনটার দিয়ে কি বোঝায় এটা বোঝো। আমাদের ওই ফর্মুলাটা ছিল tan থিটা নট সমান সমান 4h/r। এখানে h এর পরিচয় কি ছিল? এখানে h এর পরিচয়টা ছিল যখন প্রাসের বেগে ছুঁড়ে মারবা, প্রাসের গতিপথে বস্তুটা চলতে থাকবে, তখন তার সর্বোচ্চ উচ্চতা h এবং এই আনুভূমিক দূরত্ব হলো r। কিন্তু আমরা এবার কি করছি, এবার আমরা প্রাসের গতিতে ছুঁড়ে মারি নাই, পুরা বস্তুটাকেই ধরে যেই বেগে এখানে ভি নট বেগে ছুঁড়ে মারছিলাম, সেই ভি নট বেগ দিয়ে আমরা পুরাপুরি উপরের দিকে ছুঁড়ে মারছি, কোনো প্রাসের বেগ ফলো করিই নাই। বুঝছো? এই কারণে এই সূত্র আমরা খাটাইতে পারলাম না। এই সূত্র তখন খাটানো যাবে যখন একই গতিপথে, খেয়াল করো, একই গতিপথে যখন এইচটা হলো সর্বোচ্চ উচ্চতা আর আর হচ্ছে আনুভূমিক পাল্লা, একই গতিপথে এইচ এবং আর দুইটাই কিন্তু একই সাথে উপস্থিত। কিন্তু যখন আমরা জাস্ট উপরের দিকে ছুঁড়ে মারলাম, তখন তো আর দুইটা উপস্থিত না, তখন তো শুধু উপরের দিকে ছুঁড়ে মারছি। তো ওই এইচ আর এইচ কিন্তু সেম না, আশা করি বুঝছো। ওকে, আচ্ছা দেখো এইটা কি সুন্দর একটা প্রবলেম। দেখো কি বলছে, আমাদের বলছে মেঝেতে অবস্থিত একটা ফোয়ারা আছে, মেঝেতে অবস্থিত একটা ফোয়ারা থেকে পানি চারদিকে ছড়ায়ে পড়ছে। তোমরা ফোয়ারা দেখছো না? ওই যে বিভিন্ন জায়গায় তো দেখো, ওই যে বিশেষ করে রাস্তার মোড়ে দেখবা যে পানির কিছু ফোয়ারা থাকে, তারপর পার্কে গেলে পানির ফোয়ারা পাওয়া যায়, বিভিন্ন বাগানে থাকে পানির ফোয়ারা। তো সেখানে কি হয়,
পানি দেখা যায় যখন নিক্ষিপ্ত হয়, কল থেকে যখন পানিটা নিক্ষিপ্ত হয় তখন কিন্তু প্রত্যেকটা পানির কণা তারা কিন্তু একটা প্রাসের গতিপথে, সামনে পিছনে প্রাসের গতিপথে তারা ছড়ায়ে পড়ে। খেয়াল করো জিনিসটা কেমন হয়। মনে করো এইখান থেকে কোনো একটা পানির ফোঁটা বা কোনো একটা কল থেকে, এটা হলো পানির ফোয়ারার উৎসটা, এটা হলো মনে করো পানির ফোয়ারার উৎসটা। সো কি হয় জানো, এই উৎস থেকে দেখা যায় পানি চারিদিকে কিন্তু ছিটায় যায়, পানিটা চতুর্দিকে কিন্তু পানিটা ছিটায় যায়। ঠিক আছে, পানিটা এই যে উৎসটা আছে এই উৎসটা থেকে কিন্তু চতুর্দিকে পানিটা ছড়ায় যায়, চতুর্দিকে পানিটা ছড়ায় যায়। সো আমরা কি বলতেছে দেখি, মেঝেতে অবস্থিত একটা ফোয়ারা থেকে পানিটা চতুর্দিকে ছড়ায় পড়ছে, চারিদিকে ছড়ায় পড়ছে। মনে করো এইটা হলো উৎস, এই যে এটা হলো উৎস, এই উৎস থেকে পানির একটা ফোয়ারা এদিকে গিয়ে পড়লো, পানির আরেকটা ফোয়ারা এদিক গিয়ে পড়লো, আরেকটা ফোয়ারা এদিকে গিয়ে পড়লো, আরেকটা ফোয়ারা এদিক গিয়ে পড়লো, এরকম বিভিন্ন দিকে চতুর্দিকে চারিদিকে পানির ছিটাগুলা ছড়ায় পড়তেছে, পানির কণাগুলা ছড়ায় পড়ছে, চারিদিকে ছড়ায় পড়ছে। বুঝতে পারছো? এখন কি বলছে দেখো, যদি ফোয়ারার মুখ থেকে পানিটা ভি বেগে নির্গত হয়, যদি ফোয়ারার মুখ মানে কি উৎসটা থেকে যদি ভি বেগে পানি নির্গত হয়, তবে ফোয়ারার চারপাশে ভূমির কতটা ক্ষেত্রফল পানিতে ভিজবে, পানিতে ভিজবে। সো খেয়াল করো, আমরা আসো প্রথমে আগে এটা নিয়ে একটু 2D চিন্তাটা করি, তারপরে 3D চিন্তা পরে করব। সো মনে করো এইটা হচ্ছে আমাদের পানির ফোয়ারা, এটা হলো পানির ফোয়ারার উৎসটা। হ্যাঁ, এই উৎস থেকে কি হবে শোনো, এটা হলো মনে করো আমাদের সেই ভূমিটা, এটা হলো আমাদের ভূমিটা। এখন দেখো ভাইয়া উৎসটা থেকে কি হবে, এই উৎসটা থেকে কিন্তু যে কোনো একদিকে, জাস্ট একটা দিকের কথা চিন্তা করো, তারপর এরকম করে তো বোর্ডের পিছনের দিক আছে, বাম দিকে আছে, তোমাদের দিকে আছে, সব দিকেই তো পানি ছড়ায় পড়ছে। আমরা জাস্ট যে কোনো একদিকে পানি কিভাবে ছিটিয়ে পড়ছে সেগুলো একটু দেখি। সো এইখানে দেখো যেটা হবে, পানির যে ফোঁটাটা, কিছু কিছু পানির কণা দেখা যাবে সেটা এইরকম একটা পথ অতিক্রম করে এখানে এসে পড়ছে, কিছু কিছু পানির ফোঁটা তারা দেখা যাবে এইরকম একটা পথ অতিক্রম করে এখানে এসে পড়ছে, কিছু কিছু পানির ফোঁটা দেখা যাবে এইরকম একটা পথ অতিক্রম করে এখানে এসে পড়ছে, কিছু পানির ফোঁটা দেখা যাবে এইরকম একটা পথ অতিক্রম করে এখানে এসে পড়ছে, কিছু পানির ফোঁটা এখানে পড়বে, কিছু পানির ফোঁটা এখানে পড়বে, কিছু পানির ফোঁটা এখানে পড়বে। অর্থাৎ এক একটা তো ভাইয়া এক এক রকম কোণ করে নিক্ষিপ্ত হচ্ছে, তাই না? পানির যে ফোয়ারাটা, সেই পানির ফোয়ারা কিন্তু এক একটা পানির ফোঁটা আনুভূমিকের সাথে এক একটা কোণে নির্গত হচ্ছে, এক একটা কোণে নির্গত হচ্ছে। তাহলে একটা পানির কণা এসে এই ভূমিটাকে ভিজায় ফেলবে, আর একটা পানির কণা এসে এই ভূমিটাকে ভিজায় ফেলবে, আর একটা পানির কণা এসে এই ভূমিটাকে ভিজায় ফেলবে। এরকম কিন্তু অসংখ্য অসংখ্য পানির কণা বিভিন্ন কোণে তারা নির্গত হচ্ছে। তাহলে দেখা যাবে আমাদের এই পুরা অঞ্চল জুড়েই কিন্তু আসলে পানির ফোঁটাগুলা এসে এই পুরা অঞ্চলটাকে ভিজায় ফেলবে। বলো তো দেখি কে ধরতে পারে এই জিনিসটা, বলো তো সর্বোচ্চ কতটুকু পর্যন্ত, কতটুকু দূরত্ব পর্যন্ত পানি ভিজাতে পারবে ভূপৃষ্ঠকে? ভূপৃষ্ঠের এই যে উৎস থেকে সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত, সর্বোচ্চ কত দূর পর্যন্ত আমাদের পানিটা পড়তে পারে, পানির ফোঁটাটা সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত যেতে পারে বলো তো? আর ম্যাক্স পর্যন্ত। গুড, আর ম্যাক্স পর্যন্ত। তার মানে দেখো আমাদের মনে করো এইটা হলো আমাদের সবচেয়ে দূরে গিয়ে পড়ছে, সো আমরা এই যে দূরত্বটা হবে সেই দূরত্বটা হচ্ছে আর ম্যাক্স, এর থেকে দূরে আর পাঠানো সম্ভব না। যেহেতু একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারছি, তাহলে এই বেগে ছুঁড়ে মারলে একটা ম্যাক্সিমাম দূরত্বের পরে আর অন্য দূরত্বে পাঠানো সম্ভব না। তার মানে কি? তার মানে 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলেই সেটা সবচেয়ে দূরে গিয়ে পড়ে, 60 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে আরো কাছে গিয়ে এসে পড়বে, যদি তুমি 30 ডিগ্রি করে ছুঁড়ে মারো আরো কাছে এসে পড়বে। সো বিষয়টা হচ্ছে যে আমাদের আর ম্যাক্সের যে মানটা সেইটাই কিন্তু নির্দেশ করবে যে পানির ফোয়ারার একটা কণা সবচেয়ে কত দূরে গিয়ে পড়বে, সবচেয়ে কত দূরে গিয়ে পড়বে। আচ্ছা, এই আর ম্যাক্সের মান বলো তো কত হবে? আর ম্যাক্সের মান হবে ভি নট স্কয়ার ডিভাইডেড বাই জি।
তাই না? ভি নট স্কোয়ার সাইন টু থিটা, সাইন টু থিটার মান 1 হয়ে যাবে, তাহলে ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি হয়ে যাবে। পারফেক্ট, পারফেক্ট। এইবার আসো, আমরা তো একটা পাশ নিয়ে কাজ করছি মাত্র। এবার মনে করো তুমি হেলিকপ্টারে করে যাচ্ছ, তুমি হেলিকপ্টারে উঠে বসে আছো, এইরকম অবস্থায় তুমি উপর থেকে নিচের দিকে ওই পানির ফোয়ারাগুলা কিভাবে ছড়ায় পড়তেছে সেইটার দিকে তাকায় আসো, সেইটার দিকে তাকায় আসো। তাহলে দেখো তো তোমার কাছে ভিউটা কেমন হবে। এটা যদি উৎস হয় তাহলে দেখো এই দিকে যে পানির ফোয়ারাগুলো আছে তারা সর্বোচ্চ আর ম্যাক্স পর্যন্ত দূরত্বে পানি পাঠাতে পারে। আমি কিন্তু হেলিকপ্টারে বসে আছি, টপ ভিউ থেকে দেখতেছি যে পানির ফোয়ারাটা কিভাবে ছিটিয়ে পড়ছে, কিভাবে চারিদিকে ছড়ায় পড়ছে, পানির ফোয়ারা কিভাবে চারিদিকে ছড়ায় পড়ছে হেলিকপ্টার থেকে দেখছি। তাহলে মনে করো পূর্ব দিকে আমরা দেখলাম যে পূর্ব দিকেটা সর্বোচ্চ আর ম্যাক্স দূরত্ব পর্যন্ত পাঠাতে পারে পানির ফোঁটাটা, এর দূরত্বে আর পানির ফোঁটা পাঠানো সম্ভব না, আর ম্যাক্স পর্যন্ত দূরত্বে পানির ফোঁটা পাঠাতে পারে। বলো তো ভাইয়া, এই একই দূরত্ব এই দিকেও এরকম একটা সেম দূরত্ব পাওয়া যাবে না? অবশ্যই। সেম একটা দূরত্ব আমরা কি এইরকম একটা দিকেও পাবো না? সেম একটা দূরত্ব আমরা কি এইরকম একটা দিকেও পাবো না? সো বুঝতে পারছো, আলটিমেটলি দেখা যাবে পানির যে ফোঁটাগুলো এই দিকে গেছে সেখানেও এদিকে একটা ম্যাক্সিমাম দূরত্ব পাওয়া যাবে, এইখানেও একটা ম্যাক্সিমাম দূরত্ব পাওয়া যাবে, এইখানেও একটা ম্যাক্সিমাম দূরত্ব পাওয়া যাবে, এই দিকেও একটা ম্যাক্সিমাম দূরত্ব পাওয়া যাবে, এই দিকেও একটা ম্যাক্সিমাম দূরত্ব পাওয়া যাবে। তাহলে বলো তো আমাদের আলটিমেটলি পুরা বৃত্ত জুড়ে দেখা যাবে যে আমাদের পানির ফোঁটাগুলা আসলে ছড়ায় আছে। আলটিমেটলি কি দেখা যাবে যে আমাদের এই যে বৃত্তটা আঁকলাম দেখা যাবে যে এই দিক বরাবর আর ম্যাক্স দূরত্বে পানি পড়ে, ঠিক আছে, তারপরে এই দিক বরাবর আর ম্যাক্স দূরত্বে পানি পড়ে, এই দিকে আর ম্যাক্স দূরত্বে পানি পড়ে, এই দিকে আর ম্যাক্স দূরত্বে পানি পড়ে, এই দিকে আর ম্যাক্স দূরত্বে পানি পড়ে, ঠিক আছে, এই দিকে আর ম্যাক্স দূরত্বে পানি পড়ে, এই দিকে আর ম্যাক্স দূরত্বে পানি পড়ে, এই দিকে আর ম্যাক্স দূরত্বে পানি পড়ে, এই দিকেও আর ম্যাক্স দূরত্বে পানি পড়ে। তো সব দিকে যদি ম্যাক্সিমাম আর ম্যাক্স দূরত্বে পানি পড়ে তাহলে বলো তো এটা আসলে আমাদের পুরা মাঠের কতটুকু ক্ষেত্রফলকে ভিজাচ্ছে, কতটুকু এরিয়াকে পানি দিয়ে ভিজাচ্ছে। যদি এই দূরত্ব হয় আর ম্যাক্স তাহলে ভাইয়া এরিয়া সমান সমান কত হবে? এরিয়া সমান সমান হবে পাই ইন্টু আর ম্যাক্স স্কোয়ার, পাই আর স্কোয়ার। বুঝতে পেরেছো? পাই ইন্টু আর ম্যাক্স স্কোয়ার। তাহলে ভাইয়া আমাদের আর ম্যাক্সের মান কত? আর ম্যাক্সের মান কত? ভি নট স্কোয়ার বাই জি ছিল, তাহলে ভি নট স্কোয়ার বাই জি এটার উপরে হবে স্কোয়ার, তাহলে কি আসবে? পাই ইন্টু ভি নট টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই জি স্কোয়ার। এই এরিয়া নিয়ে দেখা যাবে ফোয়ারাটা পানি ভিজাচ্ছে, এত এরিয়া পর্যন্ত পানি দিয়ে ফোয়ারাটা এত এরিয়া পর্যন্ত ফোয়ারাটা পানি দিয়ে ভিজায় রাখতে পারবে। ভাইয়া এটা কি বুঝতে পেরেছো সবাই? একটু জানাও তো, বুঝতে পেরেছো সবাই? চারপাশে ভূমির কতটা ক্ষেত্রফল পানিতে ভিজবে যখন আর ব্যাসার্ধ নিয়ে পানিগুলা সবচেয়ে আর দূরত্বে পাঠাতে পারে। দেখো কিছু কিছু পানির কণা কিন্তু এখানে এসে থেমে যাবে, কিছু কিছু পানির কণা এখানে এসে থেমে যাবে, কিন্তু সর্বোচ্চ দূরত্ব তো এইটা, এর বাইরে আর পানি পাঠাতে সে পারবে না। সো তাহলে এটা ম্যাক্সিমাম দূরত্ব, সব দিকে এরকম একটা ম্যাক্সিমাম দূরত্ব আছে, সেম ম্যাক্সিমাম দূরত্ব সব দিকে আছে, তাহলে একটা বৃত্তাকার পথ বরাবর কিন্তু দেখা যাবে পানিটাকে সে ভিজাতে পারবে। সেরা ম্যাথ, গুড। ঠিক আছে, তাহলে ক্লিয়ার, আমরা এগুলা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। এইবার আসো 6 নাম্বার প্রবলেমটা দেখে ফেলি। দেখো 6 নাম্বার প্রবলেমটা তুলে ফেলো, ঝটপট তুলে ফেলো তো, খাতায় তোলো, খাতায় তোলো, খাতায় তোলো সবাই।
তুলা হয়েছে। তোলা হয়েছে বলো তো। হ্যাঁ ঠিক আছে, তোলা শেষ। দেখো ভাইয়া, খুব সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো, একটা বস্তুকে 5 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠের সাথে থিটা কোণে ছুড়লাম। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমরা এই যে অঙ্ক পড়ার পরে পারো না, এটার মূল কারণ, একটা বড় কারণ কি জানো? প্রশ্ন পড়ার সময় তোমরা মনে করো পিছনে কেউ বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, প্রশ্ন পড়ার সময় একদম ঠান্ডা মাথায় প্রশ্ন পড়বা, আস্তে আস্তে প্রশ্ন পড়বা, বুঝবা আগে কি বলছে, এবং চেষ্টা করবা প্রশ্নটা পড়ার সাথে সাথে ওই রিলেটেড কিছু একটা ছবি খাতায় এঁকে ফেলার জন্য। অঙ্ক পারার দরকার নাই, তুমি প্রসেসগুলো ঠিক রাখো। কি বললাম? আস্তে আস্তে প্রশ্ন পড়বা, কোনটা দিয়ে কি বোঝাইছে এইটা আগে তুমি চেষ্টা করবে একটা ছোট্ট ছবি টবি এঁকে ফেলার জন্য। তাইলে দেখবা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই অঙ্ক ওইখানেই অর্ধেকের বেশি ডান হয়ে যায় ছবি আঁকার পরপরই, যদি কনসেপ্ট ঠিক থাকে তাহলে। হ্যাঁ, কিছু প্রবলেম থাকবে যেগুলো দেখলে পারবা না, যেগুলো প্রথম দেখায় পারবা না, সেইগুলা যদি সলভ দেখছো তারপরেও বুঝতেছো না, তার মানে কনসেপ্টে ঝামেলা আছে, বুঝছো? সো অনেক সময় এরকম হতে পারে যে আমি ভাইয়া ধরতে পারতেছি না, কিন্তু সলভ দেখে বুঝছি, তাহলে ওকে, সমস্যা নাই, পরের বার করতে দিলে তো পারবা, এটাই হয়েছে। আচ্ছা দেখো ভাই কি বলছে, একটা বস্তুকে এত বেগে ভূপৃষ্ঠের সাথে থিটা কোণে ছুঁড়ে মারছি। আচ্ছা ভালো কথা, 5 মিটার পার সেকেন্ড বেগে আমরা কি করছি? থিটা কোণে ছুঁড়ে মারছি। অন্য একটা বস্তুকে অন্য একটা গ্রহ থেকে, হাই হাই করছেটা কি, অন্য একটা বস্তুকে অন্য একটা গ্রহ থেকে 3 মিটার পার সেকেন্ড বেগে আমরা একই কোণে ছুঁড়ে মারছি, একই কোণে ছুঁড়ে মারছি। এটা হলো ভূপৃষ্ঠ, মানে এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে মনে করো অন্য কোনো একটা গ্রহ, এটাকে আমি বললাম ধরো মঙ্গল গ্রহ সাপোজ, বা অন্য গ্রহ, মঙ্গল গ্রহ তো আর বলে নাই, এটা হচ্ছে মনে করো আমাদের অন্য গ্রহ, ছবিটা এঁকে ফেললাম। আচ্ছা এখন বলছে দেখো, বস্তু দুইটা একই প্রকার গতিপথ অনুসরণ করে, বস্তু দুইটা একই প্রকার গতিপথ অনুসরণ করে। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমাদের এই বস্তুটা যেমন গতিপথ অনুসরণ করে, আমাদের এই 3 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারার পরেও যেহেতু এটা অন্য গ্রহে আছে, এটাও একই রকম গতিপথ অনুসরণ করে। অর্থাৎ ভূপৃষ্ঠে আমাদের আর এর মান 5 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারলে যা হয়, অন্য গ্রহে 3 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারলে আর এর মান বলো, এইচ এর মান বলো, সবগুলা একই রকম হয়। তাহলে আমরা যদি আমাদের ভূপৃষ্ঠের জন্য সমীকরণ লিখি তাহলে কি লেখা যাবে? আর সমান সমান আমাদের 5 স্কয়ার ধরো সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি, অন্য গ্রহ যেহেতু এটাকে আমি একটা কাজ করি, এটাকে আর্থ লিখি, আর এটাও হচ্ছে জি আর্থ, ঠিক আছে, মানে ভূপৃষ্ঠের জি। আর অন্য গ্রহ যখনের কথা বলবো, এটা প্ল্যানেট, অন্য একটা প্ল্যানেট পি দিয়ে প্রকাশ করছি, সেটা যখন বলবো, এটা হচ্ছে 3 বেগে ছুঁড়ে মারার পরে সাইন 2 থিটা একই বেগে একই কোণে ছুঁড়ে মারছি আমরা, জি এর মানটা কি হবে? জি এর মান হচ্ছে জিপি। জিপি কেন এই সূত্র লিখলাম বুঝছো? কারণ একই গতিপথ যেহেতু অনুসরণ করে, তার মানে আমাদের আর এর মান দুইটার ক্ষেত্রে একই রকম। তুমি চাইলে এটা এইচ দিয়েও করতে পারতা, যে এখানে এইচ যা এখানেও এইচ তাই, এইচ সমান ধরেও করতে পারো। গতিপথ যেহেতু একই রকম বলছে, তাই আমরা আর দিয়ে করতেছি, এইচ দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নাই। গতিপথ একরকম মানে কি? যেটা যেই রকম এইচ আর মেনটেন করে গেছে, অন্য প্ল্যানেটেও সেটা একই রকম এইচ আর মেনটেন করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমাদের যেহেতু দুইটার আর এর মান সেম, আর ই এবং আর পি যেহেতু দুইটা সেম, তাহলে আমরা সেম সেম কি লিখতে পারি? এই যে দেখো, এইটা থাকলো এক জায়গায় আর এইটা থাকলো আরেক জায়গায়, আমরা এখান থেকে এইটা এটা সেম যেহেতু কাটাকাটি করে ফেলতে পারি। তাহলে মূলত জিপি যদি বের করতে বলে, তাহলে সেটা কত হচ্ছে?
3 স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার ইন্টু জিই। জিপি সমান সমান 3 স্কোয়ার বাই 5 স্কোয়ার ইন্টু জিই। তাহলে এখান থেকে ভাইয়া আর্থের জি 9.8 ধরে 9/25 ইন্টু হচ্ছে 9.8 করলে আসে 3.528। 3.528 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে অন্য গ্রহের যেই জি এর মানটা সেটা কত আসছে? 3.528। ঠিক আছে, গুড। সো আমরা মূলত যখন একটু বড় হয়ে যাব অ্যাডমিশনের প্রবলেমগুলার, মানে অ্যাডমিশনের টাইমে, ওই সময়টাতে আমরা কিন্তু এরকম ভেঙে ভেঙে করার চিন্তা করব না। বিশেষ করে এমসিকিউগুলাতে যখন থাকবে তখন তো আসলে কি অ্যাডমিশনের প্রবলেম কিন্তু আসলে সবাই পারে, সময় দিলে সবাই সলভ করতে পারবে। প্রবলেমটা হয় কি টাইমে। এবং আরেকটা বড় প্রবলেম আছে, সেটা হচ্ছে 6টা সাবজেক্টের কনসেপ্ট একসাথে মাথায় নিয়ে পরীক্ষার হলে বসা। তো এই দুইটা জিনিস একসাথে করাটাই অ্যাডমিশন টেস্টে চ্যালেঞ্জ। সো তখন তোমাকে কিন্তু এই যে ধরো এই লেখে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই, তখন মাথায় ক্যালকুলেশন চলে আসতে হবে। একই গতিপথ মানে আর সেম, যেহেতু একই কোণে ছুঁড়ে মারছি তাহলে থিটাও সেম। তাহলে v1 স্কোয়ার বাই g1 v2 স্কোয়ার বাই g2, এখান থেকে সরাসরি একবারে লিখে কিন্তু সলভ করে ফেলতে হবে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, রাকিব এটা কেডা? এটা কি ব্যান করে দিব? রাকিব এটা কেডা ভাই? একে কি ব্যান করে দিব? দাঁড়াও, ওর একটা স্ক্রিনশট নিয়ে রাখি, কেন ব্যান করছি যাতে বলতে পারি। ঠিক আছে রাকিব, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আর দেখি আর কারা কারা করছে, আর কারা কারা কি কমেন্ট করছে একটু দেখি। শেষ, ডিস্টার্ব গন। ওকে, ডান। চলো আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমে যাই। এই প্রবলেমটা একটু অ্যাডভান্স প্রবলেম, একটু অ্যাডভান্স প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু সুন্দর। 7 নাম্বার প্রবলেম। সবাই একটু লিখে ফেলো, চট করে লিখে ফেলো। ওকে তো ব্যান করছি, ওকে আমাদের যে পাবলিক গ্রুপগুলো ছিল সেখান থেকেও না ব্যান হয়ে গেছে। ভালো হয়েছে, বলতে পারবো কেন ব্যান করছি। ওকে, তানজিম আবেদিন, আলতু ফালতু কমেন্ট করবা না। বাংলাদেশ ইজ ইন গ্রেট ফর্ম ইন T20 ফ্রম লাস্ট ইয়ার। ক্লাসের টপিক, দরকার নেই কমেন্ট করার, ওয়ার্নিং দিলাম। দেখো, জাস্ট পড়াশোনা রিলেটেড কমেন্ট করো, এই টপিক রিলেটেড কমেন্ট করো, না হলে অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট দেখা যায়, তোমাদের এই আজে বাজে কমেন্টের কারণে দেখা যায় না। দেখো কি বলছে, উলম্ব তলে একটা প্রাসের প্রক্ষেপ পথের সমীকরণ দেওয়া আছে y সমান সমান x মাইনাস bx স্কয়ার, y সমান সমান x মাইনাস bx স্কয়ার। এই দেখো y সমান সমান ax মাইনাস bx স্কয়ার। আচ্ছা, এখানে a এবং b হচ্ছে ধ্রুবক। প্রক্ষেপ বিন্দু থেকে
অনুভূমিক এবং উলম্ব দিকে প্রাসের দূরত্ব যথাক্রমে x এবং y। সো আমাদের যখন কোনো একটা বস্তুকে আমরা ছুঁড়ে মারলাম তখন আমাদেরকে বলছে এই যে নিক্ষেপ বিন্দু থেকে অনুভূমিক এবং উলম্ব দিকে প্রাসের দূরত্ব, মানে অনুভূমিক দূরত্ব হচ্ছে x আর উলম্ব দূরত্ব হচ্ছে y। এই যে সমীকরণটা তারা দিল, দেখো এই সমীকরণে x মানে কি বোঝায়, y মানে কি বোঝায়, সেইটাও আমাদেরকে মেনশন করে দিল। বুঝছো যে xy কোনটা? এই যে প্রাসের যে গতিটা আছে, এই প্রাসের গতির আনুভূমিক দূরত্ব হচ্ছে x এবং উলম্ব দূরত্ব হচ্ছে y। যেমন এইটুকু হচ্ছে x, এইটুকু হচ্ছে y, মানে x মানে কি y মানে কি এটা তারা বুঝাই দিল আর কি। এখন বলছে প্রাসের সর্বাধিক উচ্চতা এবং আনুভূমিকের সাথে প্রক্ষেপ কোণ কত নির্ণয় করো। প্রাসের সর্বাধিক উচ্চতা বের করতে বলছে, মানে ক্যাপিটাল H, এবং আনুভূমিকের সাথে প্রক্ষেপ কোণ বের করতে বলছে। ভাইয়া এই প্রবলেমটা এমন একটা প্রবলেম, তুমি যদি আসলে একটু ঠান্ডা মাথায় দেখো যে কি করতেছি সলভ করার জন্য, তাহলে তোমার অনেকগুলা প্রবলেম সলভিং স্কিল তৈরি হবে। সো একটু খেয়াল করো, আমরা যখন এই প্রবলেমটা সলভ করছি, দেখো ভাইয়া আমাদের সমীকরণ একটা দেওয়া আছে y সমান ax মাইনাস bx স্কোয়ার। এই সমীকরণটার সাথে আমরা রিলেট করব প্রাসের গতিপথের সমীকরণটাকে। এই সমীকরণটার সাথে আমরা রিলেট করব, মানে মিলাবো প্রাসের গতিপথের যে সমীকরণটা আছে সেইটার সাথে। সো বলো তো প্রাসের গতিপথের সমীকরণটা কি? যেমন এটাও তো গতিপথের সমীকরণে ছিল। সো আমাদের জানা মতে প্রাসের গতিপথের সমীকরণ কি? y সমান সমান tan থিটা নট ইন্টু এক্স মাইনাস জি এক্স স্কোয়ার টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। দেখো ভাইয়া আমরা কিন্তু এই সমীকরণটা জানি, তাই না? প্রাসের গতিপথের যে সমীকরণ সেটা এটা হয়, এটা আমরা জানি, যেখানে x মানে হচ্ছে আনুভূমিক দূরত্ব এবং y মানে হচ্ছে আমাদের উলম্ব দূরত্ব। ঠিক আছে, এখন খেয়াল করো আমরা এখান থেকে মূলত সমীকরণটার রিলেট করব, একটার সাথে আরেকটাকে মিলাবো। সো আমাদের এই সমীকরণ দেওয়া ছিল, আমাদেরকে বের করতে বলছে যদি এই সমীকরণটা সঠিক হয় তাহলে এইটা যদি প্রাসের গতিপথ হয় তাহলে ওই প্রাসের সর্বোচ্চ উচ্চতা বের করবা এবং থিটা কোণ কত হবে বের করবা, মানে কত কোণে ছুঁড়ে মারা হয়েছে সেইটা বের করবা। বুঝতে পেরেছ? ঠিক আছে। সো আমরা খেয়াল করো এখানে এই y সমান ax মাইনাস bx স্কোয়ার, এটাকে আমরা কেন এটা লিখলাম এটা কি বুঝতে পারছো? কেন এটা লিখলাম? কারণ এখানে বলছে কি প্রাসের প্রক্ষেপ গতির সমীকরণ, পথের সমীকরণ হচ্ছে এত, আর আমরা প্রাসের সমীকরণের মূল ফরম্যাটটা কি জানি? এই মূল ফরম্যাটটা জানি। তার মানে আসলে খেয়াল করো এইটার সাথে যদি এই সমীকরণটা তুলনা করো তাহলে বলো তো tan থিটা নট মানে হচ্ছে a, এবং এই যে অংশটা আছে যা এক্স স্কোয়ারের সাথে গুণ আকারে আছে, এক্স স্কোয়ারের সাথে যেটা গুণ আকারে আছে সেইটার মানে হচ্ছে b। ঠিক আছে, এইটার মানে হচ্ছে a, কারণ এক্স এর সাথে যা গুণ আকারে থাকে সেটা a বলছে সমীকরণ অনুযায়ী। তার মানে আমাদের এই সমীকরণ অনুযায়ী a সমান সমান হচ্ছে tan থিটা নট, এবং b সমান সমান কি লেখা যাচ্ছে? b সমান সমান হচ্ছে g ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এটা হচ্ছে b এর মান, এটা a এর মান, এটা b এর মান। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আমাদের একটা র্যান্ডম সমীকরণ বলে দিছিল প্যারাবোলার, সরি আমাদের প্রাসের একটা র্যান্ডম সমীকরণ বলে দিছিল। আমরা আমাদের জানা যে এই প্রাসের সমীকরণ সেটার সাথে যেটা প্রশ্নে দেওয়া আছে এর সাথে তুলনা করলাম যে আচ্ছা a আছে, a মানে তাহলে কার সমান? tan থিটার সমান। b আছে, bটা তাহলে কার সমান? এই যে রাশিটার সমান হচ্ছে b। আচ্ছা ঠিক আছে, তাহলে a এর সমান কোনটা, b এর সমান কোনটা, দুইটাই আমরা কিন্তু দেখলাম। পারফেক্ট পারফেক্ট। এখন আমাদেরকে বলছে আনুভূমিকের সাথে প্রক্ষেপ কোণ বের করো। তার মানে কোনটা বের করতে বলছে বলো তো? আনুভূমিকের সাথে প্রক্ষেপ কোণ মানে কোনটা? প্রক্ষেপ কোণ মানে হচ্ছে এইটা, এই যে শুরুর যে কোণটা থিটা নট, এটা বের করতে বলছে। এখন দেখো আমরা
এই যে প্রথম যে সমীকরণটা দেখলাম a সমান tan থিটা নট, আমাদের মূলত থিটা নট বের করতে বলছে। তাহলে বলো তো থিটা নট সমান আমি কি লিখতে পারবো? থিটা নট সমান লিখতে পারবো tan ইনভার্স a। থিটা নট সমান লিখতে পারবো tan ইনভার্স a। এটা কি ভাই উত্তর হয়ে গেল? এটা কি আমাদের উত্তর হয়ে গেল? হ্যাঁ, এইটা আমাদের উত্তর হয়ে গেল। কেন? খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ কথা এখন বলবো, খুবই গুরুত্বপূর্ণ কথা এখন বলবো। এটা এর আগেও তোমাদেরকে মনে হয় কয়েকবার বলছি। সেটা হচ্ছে যখন তোমাকে উত্তর বের করতে বলবে তখন খেয়াল করবা প্রশ্নে যে ডাটাগুলা দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এইগুলার সাহায্যে যাতে করে আমরা উত্তরটা বের করি। আমাদের উত্তরের মধ্যে যেন কোনো ভিনট না থাকে। ভিনট কি আমাদের প্রশ্নে কোথাও বলা আছে? ভিনট না, এ বলা আছে, বি বলা আছে। সো আমাদেরকে খুব কেয়ারফুলি এটা দেখতে হবে, প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে সেইগুলা দিয়ে যেন আমি অ্যান্সারটা বের করি। প্রশ্নে যেটা দেওয়া নাই সেইটা দিয়ে অ্যান্সার বের করলে হবে না। কথা বুঝছো? কথা বুঝছো? প্রশ্নে যেটা দেওয়া আছে সেইটা দিয়ে আমরা অ্যান্সার বের করতে পারবো। প্রশ্নে যেটা দেওয়া নাই সেটা অ্যান্সারের মধ্যে থাকলে নেওয়া যাবে না। হ্যাঁ, ভিনট কিউ লেখা যাবে ভাইয়া, কিন্তু ভিনটটাই হচ্ছে কমন প্র্যাকটিস, এটা লিখে দেখো আর কি। আচ্ছা, ঠিক আছে। সো খেয়াল করো, আমাদের থিটা নট সমান তো দেখলাম tan ইনভার্স a, তাহলে এটা আমাদের প্রক্ষেপ কোণ বা নিক্ষেপণ কোণ, এটা আমাদের আনসার হিসেবে রয়ে গেল। ভালো কথা। এইবার আসো, আমাদেরকে বলছে সর্বাধিক উচ্চতা বের করতে। ভাইয়া, সর্বাধিক উচ্চতার যে সমীকরণ ছিল h, এইটা সমান সমান তো ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই জি ছিল। আমি যদি এইটা অ্যান্সার লিখে দেই তাহলে কি হবে? এভাবে অ্যান্সার লিখে দিলে কি হবে? উত্তর হচ্ছে এভাবে লিখে রাখলে হবে না। কেন হবে না? কেন হবে না? কারণ আমাদের ভি নট কি প্রশ্নে দেওয়া আছে? থিটা নট কি প্রশ্নে দেওয়া আছে? দেওয়া নাই। জি রাখা যাবে, জি যেহেতু কমন টার্ম ওটা রাখা যাবে, কিন্তু ভি নট তো প্রশ্নে দেওয়া নাই, তাই এভাবে করে রাখলে কিন্তু হবে না। এটাকে কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে? এটাকে আমাদের এ এবং বি এর সাহায্যে প্রকাশ করতে হবে। এটাকে আমাদের এ এবং বি এর সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে দেখি এটা কোনোভাবে করা যায় কিনা। সো খেয়াল করো, দেখি কোনোভাবে এটাকে আমরা এ বি তে নিয়ে আসতে পারি কিনা, তাহলেই হয়ে যাবে, কারণ এ বি প্রশ্নে দেওয়া আছে, এ বি তে নিয়ে আসতে হবে। আচ্ছা, দেখি তো পারা যায় কিনা। দেখো, আমরা এখান থেকে যেই ডেটাটা দেওয়া আছে, যেমন এখানে আমাদের কি করা যায়, আমাদের চেষ্টা করতে হবে এই রাশিটা থেকে এ বি কে বের করে নিয়ে আসা। সো দেখো তো, এখানে কজ স্কোয়ার থিটা সমান ওখানে সাইন স্কোয়ার থিটা আছে, ভি নটটাকে কেমনে ভাঙাবো সেটা পরে আসতেছি, কিন্তু সাইন স্কোয়ার থিটা যেটা, চলো এটাকে আগে টার্গেট করি। এটারে কেমনে সরানো যায়, সাইন স্কোয়ার থিটাকে কেমনে সরানো যায়, চলো সেই টার্গেট করি। দেখো ভাইয়া, আমরা এখানে তো ট্যান থিটা লেখা আছে, ট্যান থিটা মানে কত? ট্যান থিটা মানে কত? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা নট ডিভাইডেড বাই কস থিটা নট। সাইন থিটা নট ডিভাইডেড বাই কস থিটা নট। আচ্ছা, আমাদের ওইখানে আছে সাইন স্কোয়ার থিটা নট, সাইন স্কোয়ার থিটা নট। তাহলে দেখি তো, সাইন থিটা নট সমান সমান কি হয়? এ কস থিটা নট হয়। তাহলে সাইন স্কোয়ার থিটা নট এটা সমান সমান কত হবে? এ স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। আচ্ছা, ঠিক আছে, এই যে এ চলে আসছে, সাইনটাকে কাটায়ে আমরা এটাকে নিয়ে আসতে পারলাম, ভি নট স্কোয়ার ইন্টু এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, কজ স্কোয়ার থিটা নট। বাহ, সাব্বাস, বহুত উপকার হয়েছে। সাইন সরাইতে গিয়ে কজের ঝামেলা চলে আসছে, কিন্তু একটা দিকে আমরা একটু শান্তি পাইছি যে না, আস্তে আস্তে হয়তো বা এই যে সাইনটাকে সরাই আমরা যে এ টার্মটা নিয়ে আসতে পারছি, মূলত প্রশ্নে যেটা দেওয়া আছে সেগুলোর সাহায্যেই তো আমাদেরকে এইচটাকে নিয়ে আসতে হবে। তো সেইখানে আমরা কাছাকাছি আগাচ্ছি, বোঝা যাচ্ছে যে হ্যাঁ, সাইন স্কোয়ার থিটার জায়গায় এ দিয়ে আমি কিছু একটা লিখলাম। এখন ঝামেলা পাকাচ্ছে, ভি নটটাকে সরাইতে হবে আর কজ স্কোয়ারটাকে সরাইতে হবে। আমাকে এ আর বিতে নিয়ে আসতে হবে জিনিসটা, এ আর বিতে নিয়ে আসতে হবে। দেখো ভাইয়া, বি এর দিকে তুমি যদি তাকাও, বি এর দিকে তুমি যদি তাকাও, দেখো ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, এই টার্মটা সমান সমান কি দেখা যাচ্ছে? জি ডিভাইডেড বাই 2b। জি ডিভাইডেড বাই 2b, এটা মানে ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট।
এই দেখো ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, এই পুরাটার জায়গায় আমি যদি নিয়ে আসি যে ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট মানে কত, জি ডিভাইডেড বাই 2b, জি ডিভাইডেড বাই 2b, জি ডিভাইডেড বাই 2b। তাহলে দেখো এই যে আমাদের জি জি কাটাকাটি করে এখানে থাকছে a স্কোয়ার ডিভাইডেড বাই 2b, এইটা হচ্ছে আমাদের প্রপার আনসার। এই দেখো এইচ এর মান আমরা পেয়ে গেলাম কত, a স্কোয়ার ডিভাইডেড বাই 2b, 2b। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 4b হবে, রাইট রাইট। এইচ সমান তো ইউ স্কোয়ার বাই 2g, সরি সরি, এখানে একটা 2 মিস হয়ে গিয়েছে, সরি 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 সরি, এটা 2 তো 4 হবে, তাহলে 4b হবে, এটা হবে 4b। ঠিক আছে, পারফেক্ট, এটা হচ্ছে হবে 4b, a স্কোয়ার বাই 4b। ঠিক আছে, তাহলে ভাইয়া আইডিয়াটা কি পেয়েছো কিনা? আইডিয়াটা পাওয়াটা মেইন আইডিয়াটা হচ্ছে এরকম টাইপের প্রবলেম যখন দেখবা আমাদের কেয়ারফুল থাকতে হবে যে কোনোভাবে যাতে করে প্রশ্নে যেই ইনফরমেশন দেওয়া নাই, যেই ডেটা দেওয়া নাই, সেটা যেন অ্যান্সারের মধ্যে না আসে। ঠাস করে তুমি এটাই অ্যান্সার লিখে দিবা, হবে না ভাই, এটা করলে হবে না। তোমাকে যেই ডেটাগুলো দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এই এ আর বি এর সাহায্যেই তোমাকে কিন্তু প্রকাশ করতে হবে। সো উত্তরের মধ্যে কোনো এ বি ছাড়া অন্য কোনো টার্ম থাকা যাবে না। কথা ক্লিয়ার? ডান। সো আমরা আজকে এই পর্যন্ত রাখবো, আমাদের পরে আরেকটা নতুন টপিক শুরু করব আমরা। সো যেহেতু আজকে অলরেডি সময় হয়ে গেছে, আমরা আজকে শেষ রাখি। তোমাদের মঙ্গলবার ক্লাস হবে নাকি বৃহস্পতিবার ক্লাস হবে, এটা হচ্ছে একটু তোমাদের অপূর্ব দাদার টাইম শিডিউলটা দেখে তারপরে তোমাদেরকে রুটিনটা জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই এখন একটু কাইন্ডলি রিভিশন দিও। আশা করি সবাই প্রবলেমগুলো বুঝতে পারছো, একটু প্র্যাকটিসের উপর থেকো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।